শিক্ষিত সমাজ নেমেছে। কেন নেমেছে সে কারণ আপনারা অনেকেই জানেন যে সুপ্রিম কোর্টে অর্ডারে হয়েছে। এর বেশি কিছু আমরা জানতে চাইনি, জানার ইচ্ছাও পোষণ করিনি যারা সাধারণ মানুষ। সরকার বলেছে চাকরি আমরা দেবো, সুপ্রিম কোর্ট বলেছে চাকরি আমরা খেয়ে নেব। তো দোষটা কি আছে? দোষটা এটাই আছে, আমাদের এই সমাজে ভারতবর্ষের যে সংবিধান রচিতা এবং এই আদিবাসী সম্প্রদায়ের যে জেলা, সেখানে আপনারা জানেন এমনও মানুষ চাকরি পেয়েছে তার নিজের যোগ্যতায়, তার পূর্ব প্রজন্ম প্রায় 10টা প্রজন্মেই বলতে পারেন তাদের কেউ চাকরি পায়নি, এটা সে প্রথম চাকরি পেয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে আমি যদি কয়েকটি কথা বলি, সেই চাকরি তার অত্যন্ত শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হয়ে যোগ্যতা দিয়ে চাকরি অর্জন করার পর বেঁচে থাকার প্রতীক হিসাবে সে মানুষের কাছে দেখাতে চেয়েছে যে আমি শিক্ষিত হলে সমাজ গড়ার কাজে লাগতে পারি। আমরাও যেমন বলি যে আমরা সততার প্রতীক, শিক্ষকরাও বলে যে আমরা সমাজ গড়ার কারিগর। কিন্তু দুর্ভাগ্য যে এই পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে, সেই শিক্ষিত সমাজ যাদের প্রজন্ম বিভিন্ন সময়ে শিক্ষার আলোয় আসতে পারেনি, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আলোয় আলোকিত হয়ে তারা নিজেরা যোগ্যতা দিয়ে এসএসসির মাধ্যমে চাকরি পাওয়ার পর আবার সেই চাকরি চলে যাচ্ছে। সেই সমাজ সম্প্রদায়ের মানুষ যাদের সম্পত্তি আজও দেশের আইনে বিক্রি হয় না, শিডিউল ট্রাইবে এক্সচেঞ্জ হয়। এই এত বড় দুর্নীতিতে তাদের অর্থ নেই, এই দুর্নীতি করার মতো তাদের সম্পদ নেই। অথচ ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা তাদের প্রতি মানবিকতা দেখাতে পারেনি। যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের চাকরি কিভাবে তারা অর্জন করেছে, তাদের সংবিধানে যে প্রোটেকশন দিয়েছে সেই প্রোটেকশনের কথা বিচার ব্যবস্থা ভাবতে পারেনি, রাজ্য সরকার ভাবতে পারেনি যে এই সম্প্রদায়ের মানুষের কাছ থেকে চাকরি কেড়ে নিলে শুধু তা একটি ব্যক্তি চাকরি হারা হয় নয়, একটি পরিবার নষ্ট হয় তা নয়, সেই সমাজের কাছে একটা বার্তা দেওয়া যায় শিক্ষিত হয়ে কোনো লাভ নেই, জঙ্গলে থাকো, আমলাশলে থাকো, পিঁপড়ে খাও। এই সম্প্রদায় যখন এই সরকার এসেছিল তখন এই পিপেলিকা খুঁজেছিল আমলাশলে কি পাওয়া যায়, জঙ্গল মহলে কি পাওয়া যায়। অনেক উন্নয়ন হয়েছে কিন্তু শিক্ষার কোনো উন্নয়ন হয়নি। শিক্ষার বস্তা বস্তা কাগজ খুঁজে দেখা যাচ্ছে সবটাই দুর্নীতি। স্বচ্ছতার যে অধিকার সুপ্রিম কোর্ট বারবার চেয়েছে, স্বচ্ছতা চাই স্বচ্ছতা চাই, রাজ্য সরকার এতটাই ব্যর্থ, তার নিয়োগকারী সংস্থা এসএসসি এতটাই ব্যর্থ যে স্বচ্ছতা দিতে পারছে না। এই স্বচ্ছতার প্যানেল যদি দিয়ে দিত সুপ্রিম কোর্টে, তাহলে পথচারীরা যারা বিভিন্ন বাসে ট্রেনে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য অপেক্ষা করছেন, ধৈর্যচ্যুত হচ্ছেন, আমাদের প্রতি গালিগালাজ করছেন, তারা একটু সহানুভূতি হতেন। আপনারা ভেবে নিন এই সম্প্রদায়ের যারা চাকরি হারা হয়েছে 26,000 পরিবার, শুধু চাকরি হারা হয়ে চাকরি তাদের জীবনের লড়াইয়ের জায়গা থেকে হয়তো কোনোদিন জিততেও পারে, আবার নাও জিততে পারে। কারণ আমাদের দেশে বিচার ব্যবস্থায় শেষ কথা বলে। বিচার ব্যবস্থাও যে আমরা সঠিক রায় পেয়েছি এটা মনে করি না, কারণ এই বিচার ব্যবস্থা অত্যন্ত তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে। যারা নিয়োগকারী সংস্থা তারা তো দুর্নীতি করেছে, যারা নিয়োগের সংস্থার পরে তদন্তকারী সংস্থা সিবিআই তারা সঠিকভাবে রায় দিতে পারেনি, সঠিক তদন্ত করে সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারেনি। আর সুপ্রিম কোর্টও এটাকে আরো সূক্ষ্ম সূক্ষ্ম লেভেলে এসে তদন্ত করার মতো মানসিকতা দেখায়নি। যারা নিয়োগ করেছে সেই দুর্নীতির সংস্থা তারও কোনো শাস্তির প্রবিধান দেয়নি। আপনাদের সকলের কাছে অনুরোধ, আগামী দিনে যে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি পরীক্ষা নিতে যাবে, যারা চাকরি হারা হয়েছে তারা নিশ্চয়ই চাকরি হারার জন্য লড়াই করবে। আগামী দিনে যে সমস্ত বেকার সম্প্রদায়ের ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা যারা পরীক্ষা দেবে, বা আপনাদের ছেলেমেয়েরা যারা স্কুলে যাচ্ছে, কাদের কাছে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজেদের ছেলে মেয়েকে পড়াতে পারছেন না। কারণটা হচ্ছে যে অনিশ্চয়তা শিক্ষক ব্যবস্থাকে, শিক্ষা ব্যবস্থাকে তৈরি করেছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সরকার। অন্যান্য রাজ্যে শিক্ষা ব্যবস্থা যতটা উন্নতি ঘটেছে, পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর ঠিক অবনমন ঘটেছে। আমরা আজকে রাস্তায় নেমেছি শুধু নিজেদের চাকরি বাঁচাবার জন্য নয়, শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য, শিক্ষকের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য। আপনার ছেলে মেয়েকে সুশিক্ষকের হাতে যাতে তার পঠন পাঠন হয়ে সে ভবিষ্যতে সুনাগরিক হতে পারে। আজকে নাগরিকত্বের প্রশ্নে লড়াই হয়েছে, শিক্ষকতা শিক্ষা বাঁচানোর প্রশ্নে লড়াই হয়েছে। এই লড়াইকে বেঁচে থাকার জন্য আমরা নিশ্চয়ই আন্দোলন করছি। আগামী দিনে আহ্বান করব সমস্ত সম্প্রদায়ের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে শুভ বুদ্ধি সম্পন্ন বিবেকবান সম্পন্ন মানুষ আপনারা এই অন্যায়টা প্রতিবাদ করবেন।
নিশ্চয়ই যখন যুগে যুগে অন্যায় হয়, সে অন্যায় প্রতিবাদ করার জন্য একটা শুভ চিন্তাশীল মানুষের আগমন ঘটে, একটা দলের আগমন ঘটে। তাই আজকে রাজ্য সরকারে আমরা অন্য কোনো বিষয়ের উপরে সমালোচনা বা নিন্দা বা অন্য কিছু জায়গায় আমরা যাচ্ছি না। শুধু একটা বিষয় আঙ্গুল দিয়ে দেখাতে চাইছি, রাজ্য সরকার ক্ষমতার যেটা পেয়েছে, গণতান্ত্রিক অধিকারে তিনি ক্ষমতায় বসেছেন, নিশ্চয়ই গণতান্ত্রিক অধিকারে আবার ক্ষমতা পুনর্বল হতে পারে, কিন্তু যেটা অন্যায়, দিনের আলোর মতো যেটা অন্যায়, সেটা অন্যায় বলার মতো সাহস আমাদের রয়েছে। কারণ আমরা শিক্ষকরা যদি অন্যায় করা প্রতিবাদ তার সত্তা হারিয়ে ফেলে, তাহলে আগামী প্রজন্ম ক্ষমা করবে না এবং ইতিহাসও ক্ষমা করবে না। সবচেয়ে বড়, এত বড় যে খোলা চোখে অন্যায় হচ্ছে, এই অন্যায়কে আমরা প্রতিবাদ করার জন্যই রাস্তায় নেমেছি, বিভিন্ন জেলায় জেলায় গেছি, বিভিন্ন সময় আন্দোলন করেছি, বিভিন্ন মঞ্চে বিকাশ ভবনে আন্দোলন চলেছে। সেই আন্দোলনের ফলাফল আপনারা দেখেছেন। যে আন্দোলনকে দমন করার জন্য দমন নীতি, শোষণ নীতি, শাসন নীতি যে প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ নীতি, এই নীতি দিয়ে মানুষকে সাময়িক উপশম করা যেতে পারে, প্রশমিত করা যেতে পারে। মানুষের অন্তর থেকে যে দাবি, সেই দাবিকে নিভিয়ে দেওয়া যায় না। তারই একটা নিদর্শন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আন্দোলন লড়াই করেই তিনি আজকে প্রতিষ্ঠিত হয়েছেন। ন্যায়ের বিরুদ্ধে নয়, তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। আজকে আমাদের খোলা প্রশ্ন যে আমরা লড়াইটা করছি, যেই দাবিটা চাইছি, সেই দাবিটা যদি উনি বলে দেন যে অন্যায় 7 বছর চাকরি করে আমার রাজ্যে সমস্ত দুর্নীতি টাকা যারা দেবে, যারা তৃণমূল করবে, যারা শাসকের পদলোহন করবে, যারা ফাঁকা খাতায় পরীক্ষা দেবে, তাদেরই চাকরি হবে, আমরা এই আন্দোলন গুটিয়ে নেব কাল থেকে। তিনি একবার ওপেন কোর্টে বলে দিক, ওপেন সাংবাদিক সম্মেলন করে বলে দিক যে আমার রাজ্যে স্বচ্ছতা দিয়ে কোনো চাকরি হয় না, হবে না, তাহলে আন্দোলন করা প্রশ্ন নয়।